ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌময় স্যার। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 12-এর কারশফের সূত্র। কম বেশি ছাত্রছাত্রীদের এই কারশফের সূত্র এই যে চ্যাপ্টারটা, এটাতে কিন্তু প্রবলেম থাকে। তারা ওই সার্কিটের ম্যাথগুলো করতে কিছু বুঝতে পারে না যে ম্যাথগুলো আসলে কোন নিয়মে হচ্ছে বা কিভাবে এই ম্যাথগুলো করলে আমি সমস্ত সার্কিট, যতই জটিল থেকে জটিলতর সার্কিট হোক, আমি সলিউশন করতে পারবো। এই যে একটা কি বলবো, আত্মবল, একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা তাদের কিন্তু থাকে না। তো আমি তোমাদের অতি সহজে এই কারশফের সূত্র এই চ্যাপ্টারটা তোমাদের পড়াবো এবং তোমাদের একদম কনফিডেন্স করে দেবো হাই, 100-তে 100। ওকে, তো চলো আমরা শুরু করছি কারশফের সূত্রের প্রথম ক্লাস। তো যারা নতুন আছো তারা টুক করে সাবস্ক্রাইব করে দাও এবং সঙ্গে জুড়ে থাকো, আর যারা প্রথম থেকে জুড়েছিলে তারা সঙ্গে থেকো এবং ভরসা রেখো। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস কারশফের সূত্র। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, বিজ্ঞানী কারশফ দুটি সূত্র দেন, কারশফের প্রথম সূত্র এবং কারশফের দ্বিতীয় সূত্র। তো কারশফের যে প্রথম সূত্র সেটা কি না, কারশফের প্রথম সূত্রটাকে আমরা কিন্তু কারশফের কারেন্ট ল আমরা বলি, কারশফস কারেন্ট ল, এবং সংক্ষেপে সেটা আমরা বলি কেসিএল। ওকে, তো কারশফের যে প্রথম সূত্র, কারশফের যে প্রথম সূত্র, কারশফের যে প্রথম সূত্র, এটাকে কি বলা হয় না, কারশফস কারেন্ট ল। কি বলা হচ্ছে এটাকে না, কারশফস কারেন্ট ল, কারশফস কারেন্ট ল, কারেন্ট ল। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে জিনিসগুলোকে নোট করতে করতে যাও। বুঝবে কিন্তু, বুঝে বুঝে কিন্তু আমাদের করতে হবে জিনিসগুলোকে। তো কারশফস কারেন্ট ল, তো এটা বলা হচ্ছে কেসিএল। ওকে, তো সংক্ষেপে আমরা কি বলছি না, কেসিএল, কেসিএল অর্থাৎ কারশফস তোমার কিন্তু কারেন্ট ল। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো এই সূত্রটা কি বলছে, বলছে যে এই সূত্রটা কিন্তু একটা জাংশন পয়েন্ট বা সংযোগ বিন্দুর জন্য কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। জাংশন পয়েন্ট কি না, যে পয়েন্টটাতে অনেকগুলো রোধ কি না এক জায়গায় এসে মিট করে, সেটা আমরা জাংশন পয়েন্ট বলি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি করব না, টোটাল 4টে আমরা রোধ নেব, R1, R2, R3 এবং R4। দেখো এখানে R1, R2, R3 এবং R4 কি হয়েছে না, এই বিন্দুটাতে কিন্তু মিলিত হয়েছে। তো এই বিন্দুটাকে তোমার বলা হচ্ছে কি, সংযোগ বিন্দু বা জাংশন পয়েন্ট এটাকে বলা হচ্ছে। এটা কি বলা হচ্ছে, সংযোগ বিন্দু বা জাংশন পয়েন্ট এটাকে বলা হচ্ছে। তো এটা হচ্ছে কি, তো কেসিএল বা কারশফস কারেন্ট ল কি বলছে, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে এই জাংশনটাতে যে পরিমাণ কারেন্ট তোমার প্রবেশ করবে, সেই একই মুহূর্তে একই পরিমাণ কারেন্ট কি হবে না, ওই জাংশন থেকে তোমার কিন্তু বেরিয়ে যাবে। মানে আমরা ধরলাম যে এই যে তোমার রোধগুলো আছে, এই রোধটাতে ধরো I1 পরিমাণ কারেন্ট প্রবেশ করছে, এই রোধটাতে I2 কারেন্ট প্রবেশ করছে। তাহলে যেহেতু এই দুটো দিয়ে কারেন্ট প্রবেশ করছে, তাই কি হবে, R3 এবং R4 দিয়ে কিন্তু কি হবে, কারেন্ট বেরিয়ে যাবে। তো আমি ধরলাম R3 দিয়ে I3 এবং R4 দিয়ে I4 পরিমাণ কারেন্ট কি হয়ে যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। তো কারশফ শুধু কি বলছে, যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছে, অর্থাৎ এখানে মোট যে প্রবিষ্ট কারেন্ট তার মান কত না, I1 প্লাস I2। ওকে, এবং যে কারেন্ট যেটা বেরিয়ে যাচ্ছে তার মান কত না, I3 প্লাস I4। তাহলে এদের মান দুটো কি হবে না, ইকুয়াল হবে। ওকে, তো দিস ইজ কারশফ কারেন্ট ল অথবা কারশফের প্রথম সূত্র। তো এটা হচ্ছে কি, এই সূত্রটা পরীক্ষায় একটা শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে যে এই সূত্রটা কোন সংরক্ষণ নীতি মেনে চলছে। ঠিক আছে, তো কোন কনজারভেশন ল মেনে চলছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছে, এবার দেখো আমরা কি জানি যে কারেন্টের মান ইকুয়াল টু কি হয় না, চার্জ বাই তোমার কি হয়, টাইম হয়। ওকে, তাহলে লিখতে পারি যে I1 ইকুয়াল টু কি না, Q1 বাই টি, আর I2 কি বলতে পারি, Q2 বাই টি ইকুয়াল টু কি, Q3 বাই টি প্লাস Q4 বাই টি। ওকে, তাহলে আমরা যদি 1/t কমন নিয়ে নিই, তাহলে কি পেয়ে যাচ্ছি না, Q1 প্লাস Q2 ইকুয়াল টু 1/t Q3 প্লাস তোমার কি Q4। দেখো 1/t কাটলো, তাহলে কি হয়ে যাচ্ছে, Q1 প্লাস Q2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে Q3 প্লাস তোমার কি Q4। অর্থাৎ
যে পরিমাণ চার্জ তোমার প্রবেশ করছে ওই মুহূর্তে একই পরিমাণ চার্জ কিন্তু জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে কোনো চার্জের কিন্তু কি কোনো ক্ষয় বা কোনো চার্জ নতুন করে সৃষ্টি হচ্ছে না। অর্থাৎ কারশফের যে প্রথম সূত্র, এটা কি আধানের সংরক্ষণ নীতি মেনে চলছে। অর্থাৎ কারশফস কারেন্ট ল কি করছে না কনজারভেশন অফ চার্জ, এই সূত্রটা কিন্তু মেনে চলছে। তাহলে মনে রাখবে যে কারশফের প্রথম সূত্র কি, যে সূত্রটা কি মেনে চলে না আধানের সংরক্ষণ নীতি। মনে রাখবে আধানের সংরক্ষণ নীতি, বা এটাকে বলা হচ্ছে যে কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ। ওকে, তাহলে আশা করি তোমাদের কেসিএলটা পারলাম বোঝাতে। এবার আমি চলে যাচ্ছি কেভিএল বা কারশফের দ্বিতীয় সূত্রে। দেখো তাহলে কারশফের দ্বিতীয় সূত্র, কারশফের দ্বিতীয় সূত্র যেটাকে বলা হচ্ছে কারশফস ভোল্টেজ ল, কারশফস ভোল্টেজ ল, বা সংক্ষেপে এটাকে আমরা বলছি কি কেভিএল, কেভিএল। ওকে, তো কারশফস ভোল্টেজ ল বা কারশফের দ্বিতীয় সূত্র। তো এই কারশফের দ্বিতীয় সূত্রটা কি বলছে, মনে রাখবে প্রথম সূত্রটা যেমন একটা জাংশন পয়েন্টের জন্য প্রযোজ্য, দ্বিতীয় সূত্রটা কিন্তু একটা লুপের জন্য প্রযোজ্য। লুপ যেটাকে বলা যায় বদ্ধ একটা কয়েকটা তার দিয়ে বা রোধ দিয়ে একটা বদ্ধ একটা অঞ্চল বা বদ্ধ একটা জায়গাকে বলা হচ্ছে কি লুপ। আমরা দেখব যে লুপটা কি। ধরো সাপোজ একটা সার্কিট আমরা কিন্তু ড্র করছি, ধরো এরকম ভাবে সার্কিট আছে, এখানে একটা ব্যাটারি দিয়েছি আর তিনটে রোধ মিলে দেখো একটা বদ্ধ একটা অঞ্চল কিন্তু তৈরি করেছে। তো এটা হচ্ছে একটা লুপ, ঠিক আছে। তো আমি ধরলাম এই ব্যাটারির নাম দিলাম ই হচ্ছে কি এর তড়িৎচালক বল। তো এর সাথে আরেকটা যুক্ত আছে, এই একই ধরনের লুপ। ওকে, দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে তোমার নাম দিলাম R1, এটা নাম দিলাম R2, এটা আমি নাম দিলাম R3, আর এটা আমি নাম দিলাম R4, এটা আমি নাম দিলাম R5, এটা আমি নাম দিলাম R6। দেখো এখানে দেখতে পাচ্ছ যে এটা এই যে R1, R2, R3 এই তিনটে মিলে কিন্তু কি একটা বদ্ধ অঞ্চল তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা লুপ, এটা আমি নাম দিলাম লুপ 1, এটা নাম দিলাম কি লুপ 1। আর এখানে R4, R5, R6 এবং R2 এই চারটে রোধ মিলে কিন্তু আরেকটি বদ্ধ অঞ্চল তৈরি হয়েছে, যার আমি নাম দিলাম লুপ 2। তা দেখতে পাচ্ছ যে এখানে R2 রোধটা কিন্তু কমন আছে, যা R2 যে রোধ সেটা কমন, কারণ এই লুপ 1টাকে কমপ্লিট করতে গেলেও আমার R2 দরকার, আবার এই লুপ 2টাকে কমপ্লিট করতে গেলেও কিন্তু আমার R2 দরকার। তো বিজ্ঞানী কারশফ কি বলছেন যে কোনো একটা লুপে প্রতিটা রোধের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস করছে সেই কারেন্টের মান এবং ওই রোধের মান, ওই দুটোর গুণফল যদি আমরা করি এবং প্রত্যেকটা রোধের জন্যই যদি আমরা কি করি এই কারেন্ট এবং রোধের গুণফলগুলো করে নিই এবং তাদের যদি যোগ করি, সাম করি, তাহলে কি হবে না সেই সামটা বা লব্ধিও বলতে পারো, কারণ কি বিয়োগও কিন্তু হতে পারে। আমরা দেখবো কখন যোগ হবে কখন বিয়োগ হবে। সেই লব্ধিটাই কি হবে না ওই লুপের সঙ্গে যে ব্যাটারিটা যুক্ত আছে, যে কোষটা যুক্ত আছে, সেই ব্যাটারির যে তড়িৎচালক বল তার সঙ্গে সমান হবে। জিনিসটা বুঝতে পারলে? দেখো জিনিসটা একটু প্র্যাকটিক্যালি না দেখলে আমি বুঝতে পারবো না। তেমন দেখো এই যে ব্যাটারি দেখছো, তাহলে এই ব্যাটারি থেকে কি হলো না ধরো সাপোজ I পরিমাণ কারেন্ট কি হলো বেরোলো। এবার এই I পরিমাণ কারেন্ট যেই বেরোলো এ কি হয়ে যাচ্ছে, এই কারেন্টটা গেল R1 এর মধ্য দিয়ে। এবার ধরো আমি নাম দিলাম এই পয়েন্টটাতে নাম দিলাম A B C D, এর নাম দিলাম E F, ঠিক আছে। তো তাহলে A to B এর মধ্য দিয়ে কিন্তু I পরিমাণ কারেন্ট গেল। এবার এই বি পয়েন্টে কি হবে, তার দেখো দুটো সে পথ পাচ্ছে, অর্থাৎ এখানে কি হবে কারেন্টটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে। আমি ধরলাম যে এই পথে কারেন্ট গেল কত I2, I1 পরিমাণ কারেন্ট ধরে নাও, আর এতে গেল কত I2, অর্থাৎ I কারেন্টটা কি হয়ে গেল না I1 এবং I2 তে কিন্তু তোমার ডিভাইড হয়ে গেল। বুঝতে পারলে? এবারে এই I1 কারেন্টটা কি হলো এই R2 এর মধ্য দিয়ে যাবে, আর B এবং C এর মধ্যে যুক্ত যে R2 রোধ এর মধ্য দিয়ে যাবে। আর I2 কারেন্টটা কি হবে R4 এর মধ্য দিয়ে যাবে,
R5 এর মধ্য দিয়ে যাবে এবং R6 এর মধ্য দিয়ে এই I2 কারেন্টে যাবে, ঠিক আছে তো। দিয়ে সি পয়েন্টে কি হবে না আবার এই I1 এবং I2 কারেন্ট পুনরায় যুক্ত হবে, পুনরায় যুক্ত হয়ে I কারেন্ট রূপে কি হবে, এই যে I কারেন্ট যেটা ভাগ হয়ে গেছিল I1 আর I2 তে, সেটা আবার সি পয়েন্টে কি হলো পুনরায় এটা সংযুক্ত হয়ে I কারেন্ট রূপে R3 এর মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হবে। নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে কি হলো যে এই যে ব্যাটারি তুমি দেখছো, এই ব্যাটারি থেকে কারেন্ট বের হলো I, এটা যে মূল কারেন্ট, মূল বর্তনী কারেন্ট, সেটা কি হলো না বি পয়েন্টে গিয়ে দুভাগে ভাগ হয়ে গেল I1 এবং I2 তে। I2 কারেন্টে কি হলো R4 R5 R6 হয়ে কিন্তু সি পয়েন্টে এলো, আর I1 কারেন্টে কি হলো না R2 হয়ে তোমার সি পয়েন্টে গেল। এবার সি পয়েন্টে পুনরায় সংযুক্ত হয়ে I কারেন্ট তৈরি করলো, যেটা R3 হয়ে আবার কিন্তু ব্যাটারিতে ফিরে এলো। এবার দেখো যদি আমরা কারশফের যে ভোল্টেজ সূত্র যদি লুপ 1 এর জন্য আমরা দেখি, লুপ 1 এর জন্য যদি আমরা KVL লাগাই, মানে KVL দেখি, তা কি দেখবো আমরা কি বললাম যে প্রত্যেকটা রোধের সঙ্গে রোধের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই রোধ আর কারেন্টের গুণফল, যেটাকে আমরা ভোল্টেজ ড্রপও বলতে পারি, যে কোনো রোধের মধ্যে যখন কারেন্ট যায় তখন ওই কারেন্টে যাওয়ার ফলে কি হয় না ওই রোধের দুই প্রান্তে কিন্তু ভোল্টেজ তৈরি হয়, যেটা আমরা ভোল্টেজ ড্রপ বলছি। তাহলে এগুলোকে ভোল্টেজ ড্রপের যোগফলও বলতে পারি, অথবা বলতে পারি যে কারেন্ট আর রোধের যোগ মানে গুণফলের যোগফল। তা কি করবো দেখো, এই যে R1, এই R1 এর মধ্যে কি হলো I পরিমাণ কারেন্টে গেল, তাহলে আমরা কি করব যে I ইন্টু করবো কি R1, তারপর কি দেখো R2 এর মধ্যে কি কি কারেন্ট গিয়েছে না I1 R2, এখনো যোগ বিয়োগ লিখছি না, পরে বলছি ওটা। এবার কি এই দেখো I কারেন্ট গিয়েছে R3 এর মধ্য দিয়ে। এবার দেখো মনে রাখবে যদি কারেন্টটা যে রোধের মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে, যদি কারেন্টটার ডাইরেকশন হয় ক্লকওয়াইজ, তাহলে সেই কারেন্টটা হবে পজিটিভ কারেন্ট, অর্থাৎ কারেন্ট আর রোধের যে গুণফল অর্থাৎ ভোল্টেজ ড্রপটা হবে পজিটিভ ভোল্টেজ ড্রপ। আর যদি কারেন্টের দিকটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কিন্তু হবে কি নেগেটিভ হবে গুণফলটা, অর্থাৎ ভোল্টেজ ড্রপটা হবে তোমার কি নেগেটিভ। দেখো এই যে কারেন্টটা বেরোলো, যদি R1 এর মধ্যে যাচ্ছে, আমি যদি মনে মনে কল্পনা করি যে R1 রোধটাকে ঘুরিয়ে যদি গোল করি, দেখো তো এই কারেন্টটা কি হবে গোল করে ঘুরবে এবং এটা কিন্তু ক্লকওয়াইজ তোমার কিন্তু ঘুরছে, তাহলে I ইন্টু R1 এটা কিন্তু পজিটিভ হবে। এরপর দেখছি আমরা I ইন্টু R2, দেখো এই যে বি আর সি এর মধ্যে যে যুক্ত আছে R2, এটা গোল করে ঘুরিয়ে নিই এই তারটাকে, তো এটাও কিন্তু কি দেখো ক্লকওয়াইজ তোমার কিন্তু ঘুরছে, তাহলে এটাও তোমার কিন্তু পজিটিভ, ঠিক আছে তো। এবার এই যে R3 এর মধ্য দিয়ে যদি এই C2D যে রোধটা আছে এটাকে গোল করে যদি ঘুরিয়ে নিই মনে মনে কল্পনা করি, দেখো এটাও কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটাও তোমার কিন্তু পজিটিভ। তাহলে তিনটেই পজিটিভ, অর্থাৎ তিনটেরই কি হলো যোগ হলো, সমান কি বলেছে বিজ্ঞানী কারশফ যে এদের যে গুণফলগুলি যোগফল সেটা কি হবে না ওই লুপটার সঙ্গে যে ব্যাটারি যুক্ত আছে সেই ব্যাটারিটার যে তড়িৎচালক বল তার সঙ্গে সমান হবে, অর্থাৎ ইজিক্যাল টু হয়ে গেল কি ই হয়ে গেল। জিনিসটা বুঝতে পারলে? এবার দেখো আমরা লুপ 2 এর জন্য কি করব না KVL প্রয়োগ করব। লুপ 2 এর জন্য কি করব না KVL প্রয়োগ করব। তো লুপ 2 এ যদি আমরা KVL দেখি তো আমরা কি পাবো, দেখো ব্যাপারটা হচ্ছে কি লুপ 2 দেখো চারটে আছে রোধ, R2 R4 R5 R6। তো প্রথমে আমরা দেখছি R4টা, দেখো R4 যে কারেন্ট যাচ্ছে এটাও ক্লকওয়াইজ, R5 এ এটাও ক্লকওয়াইজ, R6 এ এটাও ক্লকওয়াইজ। তাহলে আমরা সুন্দরভাবে আমরা লিখছি যে I2 R4 প্লাস I2 R5 প্লাস I2 R6। কিন্তু দেখো এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে, দেখো যখন আমরা লুপ 2 কথা ভাববো তখন ভাববো যে লুপ 1টা নেই, আবার যখন লুপ 1 ভাবছি তখন আমি লুপ 2টা ভাববো নেই। তাহলে লুপ 2 যখন ভাবছি আমরা ভাবছি লুপ 1টা নেই, তাহলে এই যে R2 এর মধ্যে যে কারেন্টটা তাহলে এটা কি হবে এই পথে যাবে যদি লুপ 1 না থাকে। তো যদি এই পথে যায় তাহলে কি হবে, এটা কিন্তু কি ঘুরছে, দেখো কি ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লক, তাহলে এটা কি হবে মাইনাস অফ হবে কি I1 R2। তাহলে দেখো এখানে R4 R5 এবং R6 এর মধ্যে কারেন্ট গেল ক্লকওয়াইজ এবং R2 এর মধ্য দিয়ে লুপ 2 এর জন্য কারেন্ট গেল কি অ্যান্টি ক্লক। তাহলে এইগুলো হলো লব্ধি মানটা সমান কি হবে না ওই লুপটার সঙ্গে যুক্ত যে ব্যাটারি। দেখো লুপ 2 এর সঙ্গে কি সরাসরি বা ডাইরেক্ট কি কোনো ব্যাটারি যুক্ত আছে, নেই। লুপ 1 এ ব্যাটারি যুক্ত আছে যার জন্য আমরা লুপ 2 তে কারেন্ট পাচ্ছি, তাই যেহেতু সরাসরি ব্যাটারি যুক্ত নেই তাই এর যে তড়িৎচালক বল কত হবে না 0 হবে, কত হবে না 0 হবে। ওকে, এই যে ব্যাপার কত হবে না 0, দাঁড়াও কত হবে না 0 হবে। ওকে, এই যে ব্যাপার। তো আশা করি তোমাদের এটা আমি বোঝাতে পারলাম। এবার দেখো কি হচ্ছে
যেমন কেসিএল এ যে সূত্রটা পড়েছিল, যে কেসিএল কোন সংরক্ষণ মেনে চলছে, আমরা দেখলাম কেসিএল কি করছে না চার্জের যে কনজারভেশন ল বা আধানের সংরক্ষণ নীতি মেনে চলছে। তো আমরা দেখবো যে কেভিএল কি করে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা লুপের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে সামেশন অফ কারেন্ট ইনটু তোমার কি রেজিস্ট্যান্স, সামেশন অফ কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স সমান কি হয়ে যাচ্ছে না ইএমএফ ই। অর্থাৎ এখানে ইএমএফটা কি বলে সোর্স, অর্থাৎ এ কি করছে কারেন্ট সাপ্লাই করছে। আর এই যে দেখছো আইআর, IR1, IR1, I1R2, IR, তাহলে কি হচ্ছে না ওই যে কারেন্টটা লস হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যে সাপ্লাই দিচ্ছি সেই সাপ্লাইটা কি হচ্ছে ওখানে খরচা হচ্ছে। অর্থাৎ এটা কি হচ্ছে বলতো, যে পরিমাণ শক্তি খরচা হচ্ছে তার মান হচ্ছে এইটা, আর এটা কি হচ্ছে সাপ্লাই এনার্জি। তো এটা তোমার কি লস অফ এনার্জি, এটা সাপ্লাই এনার্জি। অর্থাৎ যে পরিমাণ তুমি এনার্জি সাপ্লাই করছো সেই পরিমাণ কিন্তু তোমার কি এনার্জি খরচা হয়ে যাচ্ছে। কোনো কিন্তু কি যে বাড়তি কিন্তু আমি এনার্জি পাচ্ছি না, বা নতুন করে কিন্তু কোনো এনার্জি সৃষ্টি হচ্ছে না, বা এনার্জি তোমার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। তাহলে কি বুঝলে, যে কোনো একটা নির্দিষ্ট লুপে যে পরিমাণ আমি এনার্জি সাপ্লাই করেছি সেই একই পরিমাণ এনার্জি কি হয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ আমি খরচা করছি ঠিক সেই পরিমাণই তোমার কিন্তু খরচ হচ্ছে, কোনো কিন্তু কি নতুন করে কিন্তু আমি তোমার কিন্তু জিনিস পাচ্ছি না, মানে এক্সট্রা তোমার কিন্তু এনার্জি পাচ্ছি না। যে পরিমাণ সাপ্লাই ঠিক সেই পরিমাণই খরচা। তাহলে কি বলতে পারি, তাহলে শক্তির কিন্তু কি থাকলো সংরক্ষণ থাকলো। তাহলে কি বুঝলে, যে কেভিএল কি করছে না শক্তির সংরক্ষণ নীতি কিন্তু মেনে চলছে। ওকে, তো তোমরা এটা লিখবে যে নির্দিষ্ট লুপের ক্ষেত্রে সামেশন অফ আইআর ইজ ইকুয়াল সামেশন অফ ই। এখানে ই হচ্ছে কি না যে পরিমাণ শক্তি আমরা কোনো একটা লুপে দিচ্ছি তার মান, এবং সামেশন অফ আইআর হচ্ছে কি যে পরিমাণ তোমার শক্তি খরচ হচ্ছে তার মানটা। তো লিখবে যে পরিমাণ শক্তি আমরা সাপ্লাই করছি একই পরিমাণ শক্তি আমার খরচা হচ্ছে, বাড়তি কোনো শক্তি কিন্তু পড়ে থাকছে না। অর্থাৎ এখানে এটা কি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলছে। তো আজকের আমাদের প্রথম ক্লাসটি এই অবধি। নেক্সট ক্লাসে কিন্তু আমরা কি করব, বিভিন্ন সার্কিটের কিন্তু সমস্যা আমরা নিয়ে আসবো, যেটা তোমাদের মূল সমস্যা সার্কিটের ম্যাথ। তো আমরা এই কেভিএলের তোমাদের একটা নতুন ট্রিক আমি তোমাদের শেখাবো, যে ট্রিকের সাহায্যে তুমি কি যে কোনো কঠিন সার্কিট তুমি কিন্তু করতে পারবে। এত যে বোঝালাম জিনিসগুলো কেসিএল কেভিএল, এত বুঝতেও তোমাদের হবে না। আমি একটা ট্রিক শেখাবো, সেই ট্রিকের সাহায্যে তোমরা কি যে ম্যাথে একদম কাঁচা সেও কিন্তু ম্যাথটা কিন্তু করে দিতে পারবে। তো জুড়ে থাকবে আমাদের সেকেন্ড ক্লাসটির জন্য। 2-3 দিনের মধ্যে আমরা সেকেন্ড যে পার্টটা আমি দেবো। সঙ্গে থেকো, ভালো করে পড়াশোনা করো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।